আচ্ছা, আমরা আবার ক্লাসে ফিরে এসেছি। তো তোমরা দেখো, এখানে আমি কিছু সূত্র দাঁড় করানোর চেষ্টা করেছি। আমি যেটা বলেছিলাম যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন হচ্ছে সম্পূর্ণ ভিন্ন একটা প্রক্রিয়া। ডিফারেন্সিয়েশনের উল্টো পার্টটা হচ্ছে ইন্টিগ্রেশন। তোমরা তোমাদের বইয়ের 542 পৃষ্ঠা বের করেছো সবাই। ওখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে বাম পাশটা ডিফারেন্সিয়েশনের অংশ দেওয়া আছে এবং ডান পাশে ইন্টিগ্রেশন। তোমরা কি দেখতে পাচ্ছ? তাসলিমা একটু বলো তো, তুমি দেখতে পাচ্ছ কিনা? যেমন 1 নম্বরে আছে ddx x পাওয়ার n ইকুয়াল টু কত ছিল তোমাদের বইয়ে, বলো তো একটু তাসলিমা। তাসলিমা আমাকে কি শুনতে পাচ্ছ? স্যার আমার কাছে এখন, জি স্যার, আমার কাছে এখন বই নাই, তুমি আমি কোথায়? বাড়িতে আসছি তো। আচ্ছা, এই নুসরাত বলো, নুসরাত। নুসরাত কি শুনতে পাচ্ছ আমাকে? নুসরাত ফেরদৌসি। ddx x to the power n equal to n x to the power n minus 1. আচ্ছা, কিন্তু ইন্টিগ্রেশনের বেলা দেখো তো সেন্সটা কি এসেছে। ইন্টিগ্রেশনটা একটু লক্ষ্য করি আমরা। ডিফারেন্সিয়েশনের যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা বামে আসছে এবং পরবর্তীতে পাওয়ার থেকে 1 বিয়োগ হয়েছে, তাই না? কিন্তু ইন্টিগ্রেশনটা একটু লক্ষ্য করি আমরা। ইন্টিগ্রেশনে যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারের সাথে 1 যোগ হবে এবং টোটাল যোগফলটা ভাগ হয়ে যাবে। আমরা কি এই লাইনটা ক্লিয়ার কিনা? আচ্ছা, আমি এখানে একটু লিখি আমি, তাইলে পাশাপাশি বিষয়টা বুঝতে পারবা। ধরো এখানে যদি আমি লিখি ddx x power n equal to n x to the power n minus 1, তাই না? এই যে আমি লাইনটা লিখলাম, এটা কিন্তু ডিফারেন্সিয়েশনে ছিল। x এর যে পাওয়ার থাকবে সেই পাওয়ারটা বামে এসেছে এবং পরবর্তীতে পাওয়ার থেকে 1 বিয়োগ হয়েছে, এটা ডিফারেন্সিয়েশনে ছিল, তাই না? ইন্টিগ্রেশনে কিন্তু আর উল্টোটা মানে কি, x এর যে পাওয়ার থাকবে সেই পাওয়ারের সাথে 1 যোগ হবে এবং টোটাল পাওয়ারটা আবার ভাগ হয়ে যাবে, তাই না? বিষয়টা কি লক্ষ্য করা যাচ্ছে? জি স্যার। জি স্যার। তো এরকম ভাবে প্রায় 19-20টা সূত্রের সাথে আমাদের পরিচয় থাকতে হবে, তাহলে আমরা ইন্টিগ্রেশন অনেক ভালো করে বুঝতে পারবো। তোমরা একটু স্ক্রিনে দেখে নাও সূত্রগুলোকে আমি কিভাবে লিখেছি এবং পাশাপাশি একটু কম্পেয়ার করবা ডিফারেন্সিয়েশনের সাথে, তাহলে বিষয়টা স্পষ্ট বোঝা যাবে। কি বুঝতে পারতেছো? একটু দেখো, এক নজরে সূত্রগুলোকে একটু দেখো, দুই পাশ কম্পেয়ার করো। মানে প্রতিনিয়ত এই সূত্রগুলো আমাদের ব্যবহার করতে হবে ইন্টিগ্রেশন করতে গেলে, প্রতিনিয়ত। তাহলে এটা সম্পর্কে আমাদের ধারণাটা আরো স্পষ্ট হবে। এই যে এখানে আমি একটু হেল্প করছি তোমাদের, যেমন e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x পাওয়া যেত, আর এখানে কিন্তু e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার x ব্যবহার করা যাবে। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা ইন্টিগ্রেশনের শেষে তোমাকে একটা সমাকলন ধ্রুবক c ব্যবহার করতে হবে।
এখানে বিশেষ দ্রষ্টব্য হিসেবে আমি লিখে দিই, প্রতি ক্ষেত্রে সমাকলন ধ্রুবক সি ব্যবহার করতে হবে, অর্থাৎ সিটা যোগ করতে হবে। যেমন যখন তোমার ইন্টিগ্রেশনের কাজটা শেষ হয়ে যাবে তখন তুমি এরকম ভাবে একটা সমাকলন ধ্রুবক সি লিখবা, এরকম ভাবে প্রত্যেকটাতে একটা সমাকলন ধ্রুবক সি লিখবা, এখানে না। এরকম ভাবে তোমাকে সি লিখতে হবে, প্রত্যেকটাতে এরকম ভাবে সি লিখতে হবে, কিন্তু আমি প্রত্যেকটা ভাবে লিখি নাই, এরকম ভাবে সি লিখতে হবে। অর্থাৎ অনির্দিষ্ট যোগজের ক্ষেত্রে একটা কথা তোমরা মাথায় রাখবা সবসময়, অনির্দিষ্ট যোগজের ক্ষেত্রে যখন আমরা ইন্টিগ্রেশনের কাজটা শেষ করব তখন ওই জায়গাটা তার ইন্টিগ্রেশন সাইন থাকবে না, ইন্টিগ্রেশনের কাজ শেষ হওয়ার সাথে সাথে একটা সমাকলন ধ্রুবক সি ব্যবহার করতে হবে। ক্লিয়ার কিনা কথাটা? তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি, ক্লিয়ার। আচ্ছা, ফাইন। তাহলে এই সূত্রগুলো আমরা একটু দেখে নেব। আমরা এই সূত্রের আলোকে দুই একটা প্রবলেম সলভ করার চেষ্টা করি। দেখো, আমি একটা প্রবলেম নিয়েছি এখানে। তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, এখানে যদি আমরা ইন্টিগ্রেশন সাইন সি ব্যবহার না করি তাহলে কিন্তু পুরো অঙ্কের মার্কসটা 0 হয়ে যাবে, আমরা কোনো মার্কস পাবো না ওখানে। যখন ইন্টিগ্রেশনের কাজ কমপ্লিট হয়ে যাবে তখন একটা সমাকলন ধ্রুবক সি নিয়ে আসতে হবে, মাস্ট। বুঝতে পেরেছো আমার কথাটা? জি স্যার। আমরা একটা প্রবলেম সলভ করবো এখন। প্রবলেমটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার এক্স cosec স্কয়ার এক্স ডিএক্স এর যোগজ নির্ণয় করো, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। আমরা এই কোশ্চেনটাকে কিভাবে সলভ করতে পারি, একাধিক কৌশল আছে, আমরা সহজ কৌশলটা এখানে বিবেচনা করার চেষ্টা করেছি। ইন্টিগ্রেশন যখন আমরা শুরু করব তখন অবশ্যই আমাদের আই ধরে কাজ করতে হবে। ধরি আই, ইন্টিগ্রেশনের আই নিয়ে কাজ করতে হবে। আই ইকুয়াল টু যেটাকে ইন্টিগ্রেশন করতে হবে সেটা লিখতে হবে এখানে। আরেকটা কথা বলে নিচ্ছি, এখানে ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন যেটাই করি না কেন অবশ্যই ত্রিকোণমিতির জ্ঞান 100% থাকতে হবে। ত্রিকোণমিতির সূত্রগুলো কিন্তু অটোমেটিক্যালি আমাদের এখানে ব্যবহার করতে হবে বা নিয়ে আসতে হবে। এই জন্য ত্রিকোণমিতির আমরা ফার্স্ট পেপার যখন সপ্তম অধ্যায় করেছিলাম তখন যে সূত্রগুলো আমরা ব্যবহার করেছি বিভিন্ন সময়, সূত্রগুলো এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো sec থিটা সূত্রটা ছিল কত? 1/cos থিটা, কিন্তু যেহেতু sec স্কয়ার থিটা তাহলে এটা 1/cos স্কয়ার থিটা ইনটু, যেহেতু এটা ইনটু গুণাকারে আছে তাহলে আমরা এখানে ডট দিয়েছি, আর cosec স্কয়ার x হচ্ছে 1/sin স্কয়ার x। তোমরা কি লাইনটা বুঝতে পেরেছো কিনা দেখো তো একটু, এই লাইনটা কি বোঝা যাচ্ছে? জি জি স্যার। আচ্ছা, আমরা পরের লাইনটা একটু খেয়াল করি। এই লাইনটা কি হলো আসলে? উপরে 1 আছে, নিচে sin স্কয়ার x আর cos স্কয়ার x আছে। তো 1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1 মানে হচ্ছে কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এখন প্রশ্ন হচ্ছে কিন্তু অন্য জায়গায়। আচ্ছা শেখ মানসুরা, তুমি বলো তো যে আমি এখানে 1 এর পরিবর্তে sin স্কয়ার x আর প্লাস cos স্কয়ার x কেন ব্যবহার করব? আমরা ত্রিকোণমিতিক তিনটা অপশন জানি, sin স্কয়ার থিটা প্লাস, সরি বুঝি নেই। শেখ মানসুরা, স্যার বলতেছি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল 1, এটা সূত্র। ইটস ওকে। সেজন্য অনেক পরিবর্তে এটা এরকম লেখা। এরকম ত্রিকোণমিতিক অপশন তো তিনটা আছে। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। কিন্তু আমরা এখানে এটা কেন ব্যবহার করলাম, এর পক্ষে যুক্তিটা কি? এর পক্ষে যুক্তিটা একটু বলো শেখ মানসুরা, তুমি বলো। আমরা যে এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ব্যবহার করলাম কিন্তু কেন?
স্যার যেহেতু এখানে নিচে সাইন স্কয়ার এক্স আর কস স্কয়ার এক্স আছে, সেহেতু আমাদের মিলিয়ে উপরে ওই সূত্রটা বসালে আমাদের অঙ্কটা করা যাবে। সেই জন্য আমাদের সাইন স্কয়ার এক্স প্লাস কস স্কয়ার এক্স ওয়ান এই সূত্রটা বসাতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে এই লাইনটা দেখো তো বোঝা যাচ্ছে কিনা। এই লাইনটা আমরা একটু বুঝি কি করেছি এখানে। তাসলিমা বলো তো এই লাইনটা কি করেছি। তাসলিমা তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? স্যার এখানে আমরা আলাদা করে নিছি সাইন স্কয়ার এক্স বাই কস স্কয়ার এক্স ইনটু সাইন স্কয়ার এক্স, তারপর ওইখানে প্লাস আছে, প্লাস দিয়ে আবার যে কস স্কয়ার এক্স বাই কস স্কয়ার এক্স ইনটু সাইন এক্স। ওকে, চমৎকার। আচ্ছা, তার মানে আমরা এখানে আলাদা করে নিয়েছি আমাদের কাজের সুবিধার্থে, তাই তো? নুসরাত ফেরদৌসী, এই লাইনটা কি বোঝা যায়? জি স্যার, ভাগ করে দিচ্ছেন। জি, সাদিয়া কোথায়? সাদিয়া? স্যার সাদিয়ার কারেন্ট চলে গেছিল। ওকে জয়েন করতে বলো, আবার জয়েন করতে বলো। আচ্ছা ঠিক আছে, সাদিয়া জয়েন করুক। এই লাইনটা হচ্ছে আমরা কি করেছি, ক্যান্সেল করেছি। এই সাইন স্কয়ার এক্স ক্যান্সেল, তাহলে থাকলো হচ্ছে 1 বাই কস স্কয়ার এক্স, আর এখানে কস স্কয়ার এক্স ক্যান্সেল, থাকলো হচ্ছে 1 বাই সাইন স্কয়ার এক্স। পরের লাইনটা কি হইলো? আমরা তো জানি 1 বাই কস স্কয়ার থিটা হচ্ছে সেক স্কয়ার থিটা, 1 বাই সাইন স্কয়ার থিটা হচ্ছে কসেক স্কয়ার থিটা, তাই না? জি স্যার। তো এখন তোমরা এই দুইটাকে আমি আলাদা করে নিয়েছি না? জি স্যার। আচ্ছা, তো মানসুরা বলো তো সেক স্কয়ার এক্স ডিএক্স এটার পরিবর্তে আমি কেন tan x লিখলাম? স্যার এটা যে sec স্কয়ার এক্স ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে tan x আসে, সূত্রে আছে। গুড, আর ইউ শিওর? জি স্যার, শিওর। থ্যাংক ইউ। আচ্ছা, তাসলিমা বলো তো cosec স্কয়ার এক্স এর পরিবর্তে আমি এখানে মাইনাস cot x লিখলাম কেন? তাসলিমা? তাসলিমা কি শুনতে পাচ্ছ? তাসলিমা বোধহয় শুনতে পাচ্ছে না। নুসরাত বলো তো এখানে মাইনাস cot x কেন ব্যবহার করলাম? স্যার বলতে পারবো না। আচ্ছা, স্যার আমি তোমাদের পারবো। মানসুরা পারবে। আচ্ছা নুসরাত, আমি মানসুরাকে ধন্যবাদ, আমি উত্তরটা বলে দিচ্ছি। আমরা যখন তোমাদের বইয়ের 542 পৃষ্ঠা দেখতে বলেছিলাম, ওখানে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন পাশাপাশি পার্ট ছিল। cosec স্কয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cot x পাওয়া যায়। cosec স্কয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cot x পাওয়া যায়। তো সেখান থেকে আমরা এখানে মাইনাস cot x লিখেছি, ঠিক আছে?
তোমরা কি বুঝতে পেরেছো লাইনটা এবার? আমার সাথে আমি বললাম তো জানি না সব ভুলে যান নাকি আজকে আপনাকে বুঝছি কাজ করছেন না ঠিক আছে। এটা আমি লিখে রাখলাম কে আপনার একটা ইয়ে থাকবে তো গাইডেন আসতে হচ্ছে তাহলে cosec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cot x পাওয়া যায়, সেজন্য আমরা এখানে মাইনাস cot x লিখেছি। আর আমি তো বলেছিলাম যে ইন্টিগ্রেশনের কাজ কমপ্লিট হয়ে যাবে, এই ইন্টিগ্রেশন সাইনটা থাকবে না। এখানে কি কোন ইন্টিগ্রেশন সাইন আছে? এখানে কিন্তু কোনো ইন্টিগ্রেশন সাইন নাই, না তাই স্যার। না? আচ্ছা, আর একটা সমাকলন ধ্রুবক c ব্যবহার করতে হবে, ইট ইজ ম্যান্ডেটরি। সমাকলন ধ্রুবক c না থাকলে কিন্তু পুরো অঙ্কটা জিরো হয়ে যাবে, কোনো মার্কস পাবে না এখানে, ঠিক আছে? সাদিয়া, তুমি কি শুনতে পাচ্ছ? সাদিয়া? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, জি আমি স্যার, আবার একটু রিভিউ এটা করবো, তো সমস্যা বুঝতেছি নেই। না স্যার, আমি তো ডিসকানেক্ট হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, আমি একটু রিভিউ করবো শুরু থেকে। আমি আরেকটা প্রবলেম সলভ করে নিই, তারপর একটু রিভিউ করি। আচ্ছা, আমরা আরেকটা প্রবলেম সলভ করবো এখন, একটু দেখো তোমরা। যোজিত ফল নির্ণয় করো ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস cos 2x dx। আমি শুরুতেই কিন্তু একটা কথা বলেছিলাম তোমাদের, যখন ইন্টিগ্রেশন ক্লাসটা শুরু করলাম, ওখানে আমি কিন্তু বলেছি যে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন মানেই হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির জ্ঞান যদি আমাদের ভালো থাকে তাহলে আমরা কিন্তু খুব চমৎকার ভাবে এই পার্টটাকে আয়ত্ত করতে পারবো। আলটিমেটলি কিন্তু তাই দেখা যাচ্ছে যে টোটালটাই কিন্তু ত্রিকোণমিতির সূত্রের ব্যবহার, তাই না? জি স্যার। আচ্ছা, তো এই যে এখানে জি দেখো, স্যার। আমরা যদি এখন এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশন শুরুটা অবশ্যই বড় হাতের আই দ্বারা শুরু করতে হবে। ধরি আই ইকুয়াল টু যে পার্টটা দেওয়া থাকবে সেটা নিয়ে কাজ করতে হবে। তাহলে আই ইকুয়াল টু এটা দেওয়া আছে, অর্থাৎ এটাকে আমরা যোজিত ফল বের করব। আচ্ছা, এই লাইনটা কি করেছি আমি? সূত্র বসানো হয়েছে। হ্যাঁ, মানসুরা বলল সূত্র বস, নুসরাত ফেরদৌসীকেও তাই। জি স্যার। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পেরেছি যে 1 মাইনাস cos 2x হচ্ছে 2 sin স্কয়ার x, এটা আমরা জানি সবাই। ত্রিকোণমিতি এই সূত্রটা আমরা অনেক জায়গায় ব্যবহার করেছি, তাই না? এখানে কোনো প্রবলেম নাই কারোরই। তারপরের লাইনটা কি করেছি? তারপরে ওই রুটের কারণে রুট হয়েছে আর সাইন মানে স্কোয়ারের সাথে রুট হ্যাঁ, কাটে রুট যা ওভার সাইন রুট সাইন ওভারের আসে। কাজটা আমরা সম্পূর্ণ করেছি, তাই তো? আচ্ছা, জি তারপরে স্যার। কি করেছি? তারপরে তারপরে হচ্ছে এই যে যেহেতু তার আগে রুট টু আছে, এটাকে তো আর ইন্টিগ্রেশন করা যাবে না, এটা তার আগে আনতে হবে আর সাইন এক্স এর ইন্টিগ্রেশন করতে হবে। জি, সবাই কি একমত? আচ্ছা, sin x কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় হচ্ছে cos x, কিন্তু sin x কে ইন্টিগ্রেশন করলে কিন্তু cos x পাওয়া যায় না। sin x ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় হচ্ছে মাইনাস cos x, তাই না? জি কথাটা স্যার। sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x পাওয়া যায়, cos x কে ইন্টিগ্রেশন করলে sin x পাওয়া যায়, কিন্তু cos x কে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু আবার মাইনাস sin x পাওয়া যায়। কিন্তু সেইভাবে sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x পাওয়া যায়, কিন্তু sin x কে ইন্টিগ্রেশন করলে কিন্তু cos x পাওয়া যাবে না। অর্থাৎ একটা পার্টকে ডিফারেন্সিয়েশন করার পর যে মানটা পাওয়া যায় সেই মানটাকে যদি আবার ইন্টিগ্রেশন করি তাহলে পূর্বের অবস্থায় ফিরে যাওয়া যাবে। ব্যাপারটা কিন্তু এরকম, তাই না? তোমরা কি এই কথাটা বুঝতে পেরেছো? জি মানে আমি বলতে চাইছিলাম যে sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x পাওয়া যায়, cos x কে যদি আবার ইন্টিগ্রেশন করি তাহলে আবার sin x পাওয়া যাবে, এটা হচ্ছে মূল কথা। এ পর্যন্ত বোধহয় আমরা সবাই ক্লিয়ার।
জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, একটা সমকলন ধ্রুবক সি অবশ্যই থাকবে। আচ্ছা, আমি শুরু থেকে একটু ক্লাসটাকে বলি। সাদিয়া, তুমি তো এই লাইনগুলো বোধহয় পড়েছিলে, তাই না? জি স্যার, আচ্ছা, এটা পড়েছিলাম। এই পর্যন্ত বুঝতে তোমার অসুবিধা হয় নাই তখন, তাই না? আমরা তোমাদের না স্যার। তোমাদের গণিত বইয়ের 542 পৃষ্ঠা একটু দেখতে বলেছিলাম। 542 পৃষ্ঠাতে দুইটা অংশে ছক আকারে একটা অংশে ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো দেওয়া আছে, আর একটা অংশে ইন্টিগ্রেশনের সূত্রগুলো দেওয়া আছে পাশাপাশি। আমরা একটু কম্পেয়ার করে নিব যে আসলে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের মধ্যে বেসিক্যালি পার্থক্যটা কোথায়। ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের মধ্যে বেসিক্যালি পার্থক্যটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা বামে আসবে এবং পাওয়ার থেকে এক বিয়োগ হবে। এটা ছিল এই ডিফারেন্সিয়েশনের মূল কথা। আর ইন্টিগ্রেশনটা ছিল যে পাওয়ারটা থাকবে, টোটাল পাওয়ারের সাথে এক যোগ হবে এবং যোগফলটা ভাগ হয়ে যাবে। মৌলিক পার্থক্য কিন্তু এই জায়গাটাতে। তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তো এই সূত্রগুলো আমরা একটু দেখে নেব বসায় আমাদের সুবিধার্থে। সূত্রগুলো যত বেশি আমরা আয়ত্ত করতে পারবো তত বেশি ইন্টিগ্রেশন আমাদের কাছে মজা লাগবে এবং জাস্ট অনেক মজা লাগবে, ঠিক আছে? মানে মনেই হবে না যে আমরা কি করতেছি, আসলে ম্যাথমেটিক্স অনেক সহজ মনে হবে যদি আমরা এই বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট জ্ঞান লাভ করতে পারি। কন্টিনিউয়াসলি এটা মাথায় রাখতে হবে আমাদের। এখানে প্রায় 19-20টা সূত্রের সাথে আমাদের পরিচয় ঘটেছে, এক নজর একটু দেখে নাও। দেখা যায়? জি স্যার। এখানে আরেকটা কাজ করতে হবে, প্রত্যেকটা ইন্টিগ্রেশনের কাজ শেষ হওয়ার পর একটা সমকলন ধ্রুবক সি ব্যবহার করতে হবে, মাস্ট। মানে ইন্টিগ্রেশন হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রেশন, একটা হচ্ছে ডিফিনিট ইন্টিগ্রেশন। আমরা এই ইন্টিগ্রেশন পার্টে দুই ধরনের ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করব। ইনডিফিনিট ইন্টিগ্রেশনে একটা সমকলন ধ্রুবক সি নির্ণয় করতে হয়, কারণ অর্থাৎ ইন্টিগ্রেশনটা শেষ হয় না কখনো। আর ডেফিনিট ইন্টিগ্রেশন হচ্ছে একটা মান তৈরি হয়, একটা লিমিট থাকে, একটা লোয়ার লিমিট একটা আপার লিমিট থাকে। ওই লিমিট গুলোকে পরবর্তীতে ইন্টিগ্রেশনের কাজ করার পর যদি মানটা বসিয়ে দিতে পারি তাহলে একটা নতুন মান তৈরি হবে। এই জন্য তখন আর সমকলন ধ্রুবক সি ব্যবহার করতে হয় না। কিন্তু অনির্দিষ্ট যোগজের বেলায় ইন্টিগ্রেশনের কাজ শেষ হওয়ার সাথে সাথে একটা সমকলন ধ্রুবক সি নিয়ে আসতে হয়। এই হচ্ছে বিষয় আর কি। আমরা একটা প্রবলেম সলভ, দুইটা প্রবলেম সলভ করেছি। সাথে এক নজর একটু প্রবলেমটা দেখো। দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। তুমি এক নজর একটু দেখে নাও এখান থেকে। জি স্যার, স্ক্রিনশট নিতেছি। ওকে, তো আমরা যেহেতু প্রথম ক্লাস শুরু করলাম এটার উপরে, আমরা আরো পরবর্তী ক্লাস আরো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা তোমাদের বইয়ের 10-এর যে অনুশীলনীটা আছে না, ওই অনুশীলনীটা একটু বের করো। এই অঙ্কগুলো তুলনামূলকভাবে একটু সহজ, তো সেই জন্য আমি তোমাদের জন্য এই অধ্যায়টা বাড়ির কাজ দিতে যাচ্ছি। একই নিয়ম, একই সিস্টেম, ঠিক আছে? কোনো চেঞ্জ নাই। তোমরা বাড়ির কাজগুলো করে ফেলবে নাকি? যতটা পারা পসিবল হয় আর কি। দু একটা প্রবলেম থাকলে আমাকে বলবে, আমি স্যার, ওগুলো সলভ চেষ্টা করব। করব। হ্যাঁ, অবভিয়াসলি। এবং আমি বিশ্বাস করি তোমরা এগুলো পারবে। আর যেহেতু প্রথম ক্লাস হিসেবে তোমরা ভালো রেসপন্স করেছো, এই জন্য সবাইকে অত্যন্ত, কি বলবো এটাকে, মানে আমি আনন্দিত এই কারণে স্যার, যে আমাদের তো 29 তারিখের পর থেকে ক্লাসটা নেওয়ার কথা ছিল। নিলাম আর কি। আজকে যেহেতু হঠাৎ করে যেহেতু নিলেন। আপাতত খাতা জমা দেওয়া নাই তোমরা, ঠিক আছে? অযথা সময় নষ্ট করে লাভ কি, এই জন্য আজকে ক্লাসটা নিলাম আর কি। জি স্যার, তাহলে কি আমাদের 29 তারিখে তার খাতা জমা দিতে হবে না? না, এখন তো লকডাউন। এখন হ্যাঁ, এটা তো আপাতত প্রতিষ্ঠানে যেভাবে নির্দেশনা দিয়েছে তোমরা ওইভাবেই মেনটেন করবে, ঠিক আছে? জি স্যার। তাহলে আমি মানে আমি এই জন্য আনন্দিত যে আজকে প্রথম ক্লাস হিসেবে এটার মানে সম্পূর্ণ নতুন টপিক তোমাদের কাছে, তারপরে তোমরা ভালো রেসপন্স করেছো। এই জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যে চমৎকার রেসপন্স করার জন্য। হ্যাঁ, ভালো লাগলো বিষয়টা জি আমার। স্যার, আপনাকে
জি জি না, আমি রিয়েলি প্লেসড, তোমাদের পারফরমেন্স আমি সন্তুষ্ট। মানে এই জন্য ভালো লাগছে যে প্রথম ক্লাস ছিল কিন্তু রেসপন্স ভালো ছিল, কিন্তু ভালো লাগতো কোন জায়গাটাতে যদি সবাই জয়েন করতো, ঠিক আছে? এখানে আর কি বিষয়টা একটু কষ্ট হয় আর কি। যাই হোক, সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে ক্লাসটা করার জন্য। তোমরা বাড়ির কাজগুলো যথারীতি করে গ্রুপে এগুলো দিয়ে দিবা, আমি একটু দেখে নেবো এক ফাঁকে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, যেহেতু এখন করোনা পরিস্থিতি কিন্তু আবার খারাপ, ঠিক আছে? সবাই যার যার মতো নিরাপদ জায়গায় থাকো। পরবর্তী ক্লাসের প্রত্যাশা আজকের ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আদাব স্যার। আদাব। স্যার আদাব। আদাব। আদাব স্যার। আদাব।